হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আগের দিন আমরা এবিটিএ টেস্ট পেপারের SC5 কেমিস্ট্রির যে পেপারটা ছিল সেটা সলভ করেছিলাম। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের SC23-র যে কেমিস্ট্রি কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। তো চলো কোশ্চেন্সগুলো দেখা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে আমাকে, ঘনকাকার ঘন সন্নিবেশে প্রতি পরমাণুর জন্য অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা 2টি, 4টি, 1টি নাকি 3টি। তো দেখো, আমাকে দেওয়া হয়েছে ঘনকাকার ঘন সন্নিবেশ। ঘনকাকার ঘন সন্নিবেশকে বলা হয় CCP। জানো হয়তো এটা বলা হয় CCP, মানে কিউবিক ক্লোজ প্যাকিং। কিউবিক ক্লোজ প্যাকিং থেকে যে ইউনিট সেলটা পাওয়া যায় সেটা হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক, বা যাকে বাংলায় বলা হয় পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিকে কি হয়, একটা ইউনিট সেলের যে 8টা কৌণিক বিন্দু, 8টা কর্নারে কি থাকে, পার্টিকেলস থাকে, আর কি 6টা ফেস সেন্টারে 6টা পার্টিকেল থাকে। তাহলে আমি যদি এর টোটাল নাম্বার অফ পার্টিকলস বের করতে চাই তাহলে কিভাবে করব? টোটাল নাম্বার অফ পার্টিকলস বের করা হয় কর্নারের জন্য 8 গুণিত 1/8 আর ফেস সেন্টারের জন্য 6 গুণিত 1/2 সমান এলো আমার 4। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে নাম্বার অফ পার্টিকলস হচ্ছে 4। আর আমরা কি জানি যে নাম্বার অফ পার্টিকলস যদি n হয় তাহলে অক্টাহেড্রাল ভয়েড, অষ্টতলকীয় ফাঁকা স্থানও কতগুলি হবে? n সংখ্যক হবে। তাহলে এখানে যেহেতু 4টে পার্টিকেল রয়েছে তাহলে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো হবে? 4টি হবে। তাহলে যদি বলে আমাকে প্রতিটা পার্টিকেলের জন্য, প্রতিটি পার্টিকেল বা প্রতিটি কণার জন্য অক্টাহেড্রাল ভয়েড কতগুলি হবে? 1টি। 4টের জন্য 4টে ভয়েড, তাহলে একটা পার্টিকেলের জন্য আমার একটা ভয়েড। তাহলে দেখো, আমার অপশন সি হবে রাইট অ্যান্সার। অপশন সি আছে 1টি, তাহলে অপশন সি হবে আমার রাইট অপশন। দেখো, 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, তীব্র ও মৃদু উভয় প্রকার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে নাকি কোনোটি নয়। তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে আপেক্ষিক পরিবাহিতা জিনিসটা কি। দেখো, আপেক্ষিক পরিবাহিতা বলতে কি বোঝায় সেটা আমি দেখে নিচ্ছি। দেখো, আপেক্ষিক পরিবাহিতাকে প্রকাশ করা হয় কাপ্পা দিয়ে। কাপ্পা মানে হচ্ছে 1 ml বা 1 সেমি কিউব, বা লিখতে পারি আমরা কি 1 ml দ্রবণের পরিবাহিতা। এটাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা, যে 1 ml বা 1 সেমি কিউব দ্রবণের পরিবাহিতাকে বলা হয় কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এবারে আমি যদি লঘুতা বৃদ্ধি করি, দেওয়া হলো আমাকে একটা কি, যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার মানে হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট মানে কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটি কি হয়? 100% বিয়োজিত হয়। 100% বিয়োজিত হয়। তাহলে আমি যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের লঘুতাকে বৃদ্ধি করি, কি করি? লঘুতা যদি বৃদ্ধি করি তাহলে কি হবে? প্রতি ml দ্রবণে নাম্বার অফ আয়নস কমে যাবে। 1 ml দ্রবণে যত বেশি আয়ন থাকবে পরিবাহিতা তত বেশি হবে। এবারে স্ট্রং ইলেকট্রোলাইট কি হয়? 100% বিয়োজিত হয়। এবারে আমি যদি লঘুতা বৃদ্ধি করি, মানে দ্রবণটাকে ডাইলিউট করে দিই, তাহলে প্রতি ml দ্রবণে 1 ml দ্রবণে নাম্বার অফ আয়নস কমে যাবে, ফলে আপেক্ষিক পরিবাহিতাও কমে যাবে। তাই লঘুতা বৃদ্ধি করলে কি হয়? কাপ্পা কমে যায়। একইভাবে যদি আমাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ দেওয়া হয়, মানে কি উইক ইলেকট্রোলাইট, তো উইক ইলেকট্রোলাইট কিন্তু 100% বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়। এক্ষেত্রে কি হয়? পার্শিয়াল ডিসোসিয়েশন, বা যেটাকে আমরা বলি
আংশিক বিয়োজন। আমরা যদি লঘুতা বৃদ্ধি করি, লঘুতা বৃদ্ধি করলে কি হয়, লঘুতা বৃদ্ধি করলে কি হয়, ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে আলফা, আলফা বেড়ে যায়। ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়লে কি হবে, বেশি বেশি আয়ন তৈরি হবে, আর বেশি বেশি আয়ন তৈরি হলে কাপ্পার মানটা বেড়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা লঘুতা যদি বৃদ্ধি করি তাহলে নাম্বার অফ আয়নস কমে যাবে। তার মানে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে লঘুতা বৃদ্ধি করলে আলফা বাড়ে, তাহলে কাপ্পার মান বাড়বে, কিন্তু লঘুতা বৃদ্ধি করলে প্রতি ml দ্রবণে নাম্বার অফ আয়নস কমে যাবে। কিন্তু দেখা যায় যে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে প্রিডমিনেন্ট ফ্যাক্টর। তাই আলটিমেটলি উইক ইলেকট্রোলাইটের দ্রবণের লঘুতা যদি বৃদ্ধি করি তাহলে আপেক্ষিক পরিবাহিতা কমে যায়। তাহলে আমার উত্তর হবে, দেখো অপশন হবে অপশন বি, হ্রাস পায়। তো কি বললাম, তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যদি লঘুতা বৃদ্ধি করি তাহলে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়, কারণ প্রতি ml দ্রবণে নাম্বার অফ আয়নস কমে যাচ্ছে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যদি লঘুতা বৃদ্ধি করি তাহলে আলফার মানটা বাড়ে, মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, ফলে নাম্বার অফ আয়নস বাড়বে, ফলে আমার আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু একই সঙ্গে কি হচ্ছে, লঘুতা বৃদ্ধি করলে প্রতি ml দ্রবণে নাম্বার অফ আয়নস কমে যাচ্ছে, ফলে দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কমে যাবে। দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে আমার প্রিডমিন্যান্ট ফ্যাক্টর। এই কারণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। তবে উত্তর হবে অপশন বি। দেখো 3 নম্বর আমার কি দেওয়া আছে, AgNO3 ও KI এর বিক্রিয়ায় উৎপন্ন AgI সল ঋণাত্মক হবে যদি দ্রবণে অতিরিক্ত পরিমাণে AgNO3, KI, AgCl, AgBr থাকে। দেখো আমাকে দেওয়া হয়েছে কি AgI, মনে রাখতে হবে যে AgI, দেখো AgI ধরে নাও এইটা, তাহলে AgI এর উপরে যদি আমাকে ঋণাত্মক চার্জ তৈরি করতে হয়, ঋণাত্মক আধান তৈরি করতে হয়, তাহলে এখানে এমন কিছু দ্রবীভূত করতে হবে, এখানে এমন কিছু একটা কম্পাউন্ড XY দ্রবীভূত করতে হবে। ধরে নাও এক্সটা হচ্ছে X প্লাস আর ওয়াইটা হচ্ছে Y মাইনাস। এই Y মাইনাস এবং AgI এর I মাইনাসকে কি হতে হবে, কমন হতে হবে। যদি AgI মাইনাসের সাথে এই কম্পাউন্ডটার Y মাইনাসটা কমন হয়ে যায়, এখানে যদি কমন আয়ন চলে আসে তাহলে ওই কম্পাউন্ডটার AgI এর উপরে কি হয়, বর্ণাত্মকভাবে অধিশোষণ হয়। তাহলে দেখো আমাকে যে অপশনগুলো দিয়েছে AgNO3, এখানে কি আছে NO3 মাইনাস, ফলে NO3 মাইনাস কিন্তু AgI এর উপর অধিশোষিত হবে না, কারণ NO3 মাইনাস এবং I মাইনাস কমন নয়। দেখো বিতে দেওয়া হয়েছে KI, KI এ কি রয়েছে I মাইনাস, ফলে এই KI এর যে I মাইনাস সে AgI এর উপর কিন্তু বর্ণাত্মকভাবে অধিশোষিত হবে। এই কারণে আমরা কি পাবো, AgI এর উপরে ঋণাত্মক আধান পাবো যদি আমরা KI কে অতিরিক্ত পরিমাণে দ্রবীভূত করি। তাহলে আমার অপশন বি হবে রাইট অপশন, কারণ এর KI এর I মাইনাস এবং AgI এর I মাইনাসটা হচ্ছে কমন পার্ট, ফলে এখানে I মাইনাসের AgI এর উপর কি হবে, বর্ণাত্মকভাবে অধিশোষণ হবে। কিন্তু AgNO3 এর NO3 মাইনাস, AgCl এর Cl মাইনাস, AgBr এর Br মাইনাস I মাইনাসের সঙ্গে কমন নয়, ফলে NO3 মাইনাস, Cl মাইনাস বা Br মাইনাসের AgI এর উপর অধিশোষণ হবে না। তাই অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। যদি প্রশ্নে বলতো দেখো এদের কি আছে Ag প্লাস, AgI এর সঙ্গে Ag প্লাস গুলো হচ্ছে কমন, ফলে Ag প্লাস AgI এর উপর কিন্তু বর্ণাত্মকভাবে অধিশোষিত হবে। AgNO3 এর Ag প্লাস, AgCl এর Ag প্লাস, AgBr এর Ag প্লাস, ফলে যদি আমরা AgNO3 ও KI এর বিক্রিয়ায় উৎপন্ন AgCl সলে AgNO3 অ্যাড করি তাহলে কি হবে, দ্রবণে তাহলে AgI সলটা কি হবে, ধনাত্মক হয়ে যাবে। তাই এখানে অপশন বি হবে আমার রাইট অপশন KI। দেখো 4 নম্বরে দিয়েছে প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন। দেখো SO2 এর কিন্তু কোনো বর্ণ নেই,
SO2 কোনো বর্ণ নেই কিন্তু এটি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, তাই অপশন এ হবে রাইট অ্যান্সার। কিন্তু NO2 কি হয়, বাদামি বর্ণের হয়, ফলে এটা হবে না। আবার N2 কি হয়, বর্ণহীন হয় কিন্তু গন্ধহীন হয়। ক্লোরিন কিরকম হয়, ঝাঁঝালো গন্ধযুক্ত হয় কিন্তু নীলাভ সবুজ বর্ণের হয়, তাই অপশন এ হবে আমার SO2 রাইট অ্যান্সার। নিচের কোন যৌগটি আম্লিক মাধ্যমে বর্ণহীন? দেখো MnO4 মাইনাস, MnO4 2 মাইনাস, CrO4 2 মাইনাস। মনে রাখতে হবে MnO4 যে 2 মাইনাস আমাকে যে দেওয়া আছে, MnO4 2 মাইনাস, এ কিন্তু অ্যাসিড মাধ্যমে অত্যন্ত স্টেবল। কিন্তু MnO4 মাইনাস, MnO4 মাইনাস ওটা আমাকে দেওয়া হয়েছে MnO4 মাইনাস, এর কালারটা হয় পার্পল। এবার একে যদি অ্যাসিড মাধ্যমে নেওয়া হয়, এ কি হয়, MnO4 মাইনাস থেকে Mn2 প্লাসে কনভার্ট হয়ে যায়। Mn2 প্লাস প্লাস কি হবে এখানে 4H2O প্লাস এখানে কি হবে 8H প্লাস। তাহলে Mn2 প্লাসের কালারটা হচ্ছে ফেন্ট পিঙ্ক, ফেন্ট পিঙ্ক, কিংবা বা এখানে কি হয় কালারলেস, মানে এটা বর্ণহীন হয়ে যায়। তাহলে MnO4 মাইনাসকে যদি অ্যাসিড মাধ্যম 8H প্লাসের মধ্যে নেওয়া হয় তাহলে ওটা বর্ণহীন হয়ে যায়। তাহলে আমার রাইট অপশন হবে MnO4 মাইনাস, মানে অপশন এ। দেখো FeF6 3 মাইনাস যৌগে Fe এর সংকরায়ন হলো, এ দিয়েছে D2sp3, বি দিয়েছে DsP3, sp3d2 নাকি sp3d। তো চলো আমরা দেখে নিই। দেখো FeF6 3 মাইনাস আমাকে নিতে হবে। দেখো আমাকে দেওয়া হয়েছে কি FeF6 3 মাইনাস। তাহলে ফার্স্টে কি বের করতে হবে আমাকে, আয়রনের জারণ স্তর ধরে নিচ্ছি x, ফ্লুরিনের কত হয় -1 ইকুয়ালস টু ওভারঅল চার্জ, তাহলে x ইকুয়ালস টু কত হবে +3। এবার আয়রনের ইলেকট্রন নাম্বার হচ্ছে 26, মানে আমার কি 4s2 3d6, তাহলে Fe3 প্লাস কি হবে 3d5। তাহলে এর কি রয়েছে 3d তে 1 2 3 4 5, 3d তে কি রয়েছে 5টা ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে 3d। 4s টা দেখো কি রয়েছে ফাঁকা রয়েছে, একই সঙ্গে কি 4pও ফাঁকা রয়েছে, আবার কি রয়েছে এখানে এর দেখো 4dও রয়েছে, 4dও দেখো ফাঁকা থাকবে। এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, এটা হচ্ছে আমার 4d। তাহলে ভালো করে লক্ষ্য করো যে Fe মাইনাস, এই যে F মাইনাস হচ্ছে এটা কিরকম উইক ফিল্ড লিগ্যান্ড, ফলে এই উইক ফিল্ড লিগ্যান্ড কিন্তু 3Dর যে 5টা ইলেকট্রন তাদের পেয়ারিং করতে পারবে না, ফলে পড়ে থাকলো কি একটা S, 3টে P আর 5টা D। এর মধ্যে S এ কি করবে, দুটো ইলেকট্রন দিবে কি আমার ফ্লুরিন মাইনাস, এখানে দিবে ফ্লুরিন মাইনাস, এখানে একটা ফ্লুরিন মাইনাস, এখানে ফ্লুরিন মাইনাস, এখানে একটা ফ্লুরিন মাইনাস, এখানে একটা ফ্লুরিন মাইনাস। তাহলে S এর কটা হলো, S এর হলো একটা, 4s এর একটা অরবিটাল, 4pর 3টে অরবিটাল আর 4dর দুটো অরবিটাল। তাহলে আমার হাইব্রিডাইজেশনটা হবে sp3d2, sp3d2 হবে আমার রাইট অপশন। তাহলে FeF6 3 মাইনাস যৌগে আয়রনের সংকরায়নটা হচ্ছে sp3d2, অপশন সি হবে রাইট অ্যান্সার। দেখো 7 নম্বর প্রশ্নে দিয়েছে Fe3 ক্লোরাইডের উপস্থিতিতে টলুইন হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে অর্থ প্যারা হ্যালো যৌগ গঠন করে, বিক্রিয়াটির নাম কি? দেখো প্রত্যেকে আমরা কি জানি, এই রিঅ্যাকশনটা আমরা চেক করে নিই একটু। দেখো আমাকে কি দেওয়া হয়েছে টলুইন, ধরো আমাকে টলুইন দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার টলুইন, এর সঙ্গে কার বিক্রিয়া, হ্যালোজেনের বিক্রিয়া, কার প্রেজেন্সে, ধরো ফেরিক ক্লোরাইডের প্রেজেন্সে। তাহলে এখানে কি হয় দেখে নাও, ধরো এটা হচ্ছে আমার হ্যালোজেন, কার সঙ্গে বিক্রিয়া করছে FeCl3, FeCl3 হচ্ছে একটা লিউইস অ্যাসিড, হ্যালোজেনের কি থাকে লোন পেয়ার থাকে, তাহলে এ লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে আয়রনকে, তাহলে তৈরি হবে দেখো X সিঙ্গেল বন্ড X প্লাস FeCl3 মাইনাস। এখান থেকে কি হয়, এইটা যদি বেরিয়ে যায় তা তৈরি হবে কি X প্লাস আর FeCl3X মাইনাস। তাহলে এই যে X প্লাসটা তৈরি হলো, এই X প্লাসটা কিন্তু বেনজিন রিংয়ে যুক্ত হয়ে যায়,
তাহলে কি হলো দেখো, এখানে তৈরি হয়, এখানে আসবে CH3, একটা আসে অর্থতে হ্যালোজেন আর একবার আসে আমার প্যারাতে হ্যালোজেন। তাহলে এই X প্লাস মানে কি, X প্লাস হচ্ছে একটা ইলেকট্রোফাইল, তাহলে এই রিয়াকশনটাকে বলবো আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো অপশনগুলো চেক করে নিই, তাহলে আমার সঠিক অপশন হবে অপশন বি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। দেখো 8 নম্বরে কি দিয়েছে, HCl ও ZnCl2 এর উপস্থিতিতে কোন যৌগটি দ্রুততার সঙ্গে বিক্রিয়া করবে? বিউটান টুঅল, আমি কম্পাউন্ডও লিখে নিই, বিউটান টুঅল। আগে আমি রিয়াকশনটা চেক করি। ধরো আমাকে একটা অ্যালকোহল দেওয়া হয়েছে, দেখে নাও, ধরো একটা অ্যালকোহল আমাকে দেওয়া হয়েছে, তাহলে ফার্স্টে কার সঙ্গে রিয়াক্ট করছে, ZnCl2, তাহলে অক্সিজেনের কি রয়েছে, লোন পেয়ার, তাহলে এ কি করবে, Zn কে অ্যাটাক করবে, তৈরি হবে কি আর সিঙ্গেল বন্ড OH প্লাস সিঙ্গেল বন্ড ZnCl2 মাইনাস। এরপর HCl এর যে Cl মাইনাসটা রয়েছে সে এই কার্বনকে অ্যাটাক করে এবং এই লিভিং গ্রুপটা বেরিয়ে যায়, তৈরি হয় RCl। এবার এই অ্যাটাকটা হচ্ছে SN2 টাইপ। আর SN2 কোথায় ভালো হয়, SN2 ভালো হয় সবথেকে 1 ডিগ্রিতে, তারপর 2 ডিগ্রিতে, আর 3 ডিগ্রিতে হয় না, 3 ডিগ্রিতে হয় না। তাহলে 1 ডিগ্রিতে SN2 রিয়াকশন অনেক ফাস্ট হবে। তা দেখবো আমি যে এখানে যে কম্পাউন্ডগুলো আমাকে দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা 1 ডিগ্রি। দেখো বিউটান টুঅল এটা হচ্ছে 2 ডিগ্রি, 2 মিথাইল প্রোপান টুঅল এটা হচ্ছে 2 ডিগ্রি, 2 মিথাইল প্রোপানল আর বিউটান 1 অলটা হচ্ছে আমার 1 ডিগ্রি। দেখো চেক করে নিচ্ছি, 2 মিথাইল প্রোপানল, দেখো 2 মিথাইল প্রোপানলটা হচ্ছে খানিকটা এইভাবে CH3 CH CH3 সিঙ্গেল বন্ড CH2OH, দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি, ফলে এ দ্রুত রিয়াকশনটা করবে। আর যে বিউটান 1 অল মানে CH3 CH2 CH2 CH2OH এটাও 1 ডিগ্রি, ফলে এও রিয়াকশনটা শো করবে, এও করবে। কিন্তু ফার্স্ট কে করবে, তা দেখি আমরা এই কার্বনটার স্টেরিক হিন্ড্রেন্স চেক করি। দেখো এই কার্বনে কি রয়েছে, দুটো হাইড্রোজেন, এরও দেখো কি রয়েছে, এই কার্বনে দুটো হাইড্রোজেন, কিন্তু এখানে একটা কি রয়েছে, লিনিয়ার চেন রয়েছে, কিন্তু এখানে দেখো একটা সাইড চেন রয়েছে, ফলে এইটা হচ্ছে অনেক বাল্কিয়ার মানে অনেক বড় গ্রুপ, ফলে এখানে SN2 রিয়াকশনটা অনেক স্লো হবে এর তুলনায়, ফলে আমার অ্যান্সার হবে বিউটান 1 অল। বিউটান 1 অলে SN2 রিয়াকশন দ্রুত ঘটবে, তাই আমার রাইট অপশন হয়ে যাবে। দেখো অপশনগুলো চেক করে নিচ্ছি, অপশন ডি হবে আমার রাইট অপশন, বিউটান 1 অল। 2 মিথাইল প্রোপানল 1 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু এখানে হবে না কেন, কারণ এখানে সাইড চেন রয়েছে, সাইড চেন থাকলে গ্রুপটা বাল্কিয়ার হচ্ছে, ফলে SN2 রিয়াকশনটা স্লো হবে। 9 নম্বর রিয়াকশন দেখো, অ্যাসিটোন ও বেঞ্জালডিহাইড উভয়ই বিক্রিয়া করে না কার সঙ্গে, দেখো সোডিয়াম হাইড্রোজেন সালফাইড মানে হচ্ছে NaHSO3 এর সঙ্গে কিটোনও রিয়াক্ট করে, আবার বেঞ্জালডিহাইডও রিয়াক্ট করবে। ফিনাইল হাইড্রোজেনের সঙ্গেও, ফিনাইল হাইড্রোজেন হচ্ছে এইটা PH সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড NH2 এর সঙ্গে আমার অ্যাসিটোনও রিয়াক্ট করবে, বেঞ্জালডিহাইডও রিয়াক্ট করবে। আবার দেখো গ্রিগনার বিকারক মানে RMgX এও কি করবে, দুজনের সঙ্গে রিয়াক্ট করবে। কিন্তু ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ কি করে, ফেলিক দ্রবণ কেবলমাত্র অ্যালিফ্যাটিক, কি বললাম, অ্যালিফ্যাটিক CHO গ্রুপকে বিজারিত করে, বাকিদের সঙ্গে রিয়াক্ট করে না। তাহলে অ্যাসিটোন হচ্ছে কি কিটোন, ফলে এর সঙ্গে ফেলিং দ্রবণ রিয়াক্ট করবে না। বেঞ্জালডিহাইডটা হচ্ছে অ্যারোমেটিক CHO, ফলে এর সঙ্গেও কিন্তু ফেলিং দ্রবণ বিক্রিয়া করবে না। তাহলে উত্তর হবে কি আমার ফেলিং দ্রবণ, অপশন ডি। নিচের কোন যৌগটি লঘু HCl এর উপস্থিতিতে অত্যন্ত সক্রিয়, দেখো দেখতে হবে 4টের মধ্যে কে অধিক সক্রিয়, চলো দেখে নেওয়া যাক। পেজ নিয়ে নিই, বলা আছে আমার কি যে কে HCl এর সঙ্গে দ্রুত রিয়াক্ট করবে। দেখো একটা অপশন দেওয়া আছে এরকম CH3NH2, একটা দেওয়া আছে CH3 twice NH, একটা আছে CH3 thrice N, একটা দেওয়া আছে C6H5NH2 মানে হচ্ছে অ্যানিলিন। কে HCl এর সঙ্গে দ্রুত রিয়াক্ট করবে, তাহলে এখানে কি করবে, এও করবে H প্লাসের সঙ্গে রিয়াকশন, কি করে করে,
এই লোন পেয়ারটা এইচ প্লাসকে ডোনেট করতে হয়। তাই দেখতে হবে কে এইচ প্লাসকে দ্রুত লোন পেয়ার ডোনেট করতে পারবে। দেখো লক্ষ্য করে দেখতে পাবে যে এই লোন পেয়ারটা, এই অ্যানিলিনের যে লোন পেয়ারটা বেনজিন রিংয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করবে, ফলে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি অত্যন্ত কমে যাবে, ফলে অ্যানিলিন কিন্তু HCl এর সঙ্গে দ্রুত রিয়াক্ট করবে না। দেখো এখানে একটা CH3, এখানে দুটো CH3, তিনটে CH3, CH3 কি আছে প্লাস আই এফেক্ট, তাহলে তিনটে CH3 কি করবে নাইট্রোজেনের মাথার ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দেবে, ফলে ও সহজেই কি করতে পারবে H প্লাসকে লোন পেয়ার দিয়ে ধরতে পারবে। তার মানে CH3 থ্রাইস N HCl এর সঙ্গে দ্রুত রিয়াক্ট করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। 9 নম্বরে দেখো দিয়েছে অ্যালানিনের স্থায়িত্ব বেশি কঠিন অবস্থায় নিচের কোনটি। দেখো এটা হচ্ছে আমার অ্যালানিন। দেখো এখানে সি অপশনটা রাইট অপশন। সিটা দেখো জুইটার আয়নিক ফর্মে দেওয়া আছে। আমরা কি জানি অ্যামাইনো অ্যাসিডগুলো কঠিন অবস্থায় এবং ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত অবস্থায় জুইটার আয়ন রূপে এক্সিস্ট করে, কিন্তু গ্যাসীয় অবস্থায় জুইটার আয়ন রূপে এক্সিস্ট করে না। তাহলে কঠিন অবস্থায় নিচের কোনটি স্থায়ী? অবশ্যই জুইটার আয়নটা, তাই অপশন সি হবে রাইট অ্যান্সার। প্রাকৃতিক জৈব পলিমারের উদাহরণ হলো অবশ্যই ডিএনএ। ডিএনএ হচ্ছে একটি প্রাকৃতিক জৈব পলিমার। দেখো এইটা কি আমার বলো দেখি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। দেখো এটা হচ্ছে আমার অ্যাসপিরিন, এটা হচ্ছে অ্যাসপিরিন। তো অ্যাসপিরিন কি? অ্যাসপিরিন হচ্ছে একটা অ্যানালজেসিক, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। অ্যাসপিরিন হলো একটি অ্যানালজেসিক। চলো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। দেখো পরবর্তী প্রশ্ন দেওয়া আছে সাধারণ সাবানে বাইথায়োনাল যোগ করা হয় কারণ এটি হলো অ্যান্টিসেপটিক। মেডিকেটেড সাবানে কি ইউজ করা হয়? বাইথায়োনাল যোগ করা হয়। বা বাইথায়োনাল কিসের কাজ করে? মনে রাখবে বাইথায়োনাল ডিওড্রান্ট হিসেবে কাজ করে, মানে সাবানের মধ্যে দুর্গন্ধকে দূর করার জন্য বাইথায়োনাল অ্যাড করা হয়। চলো এবার আমরা এসে কিউগুলো চেক করি। দেখো 2-এর 1 কি দিয়েছে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা পরীক্ষার সাহায্যে সরাসরি নির্ণয় করা যায় না কেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো গ্রাফটা হয় খানিকটা এইরকম, এইদিকে নেওয়া হয় ল্যামডা এম আর এইদিকে নেওয়া হয় কি √/c। তাহলে কনসেন্ট্রেশন কমালে কি হয়? মোলার পরিবাহিতা আস্তে আস্তে বাড়ে। কার ক্ষেত্রে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে। কিন্তু বলতে হবে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে এর বিয়োজন মাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে বিয়োজন মাত্রা যদি আমি বাড়াতে থাকি তাহলে কি হবে? বিয়োজন মাত্রা বাড়লে নাম্বার অফ আয়ন্স বাড়বে, আর নাম্বার অফ আয়ন্স বাড়লে মোলার পরিবাহিতা বাড়বে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে বিয়োজন মাত্রা সেটা কখনোই কি হয় না? 100% হয় না। তার মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কখনোই 100% বিয়োজিত হবে না, ফলে এই কার্ভটা কখনোই কিন্তু আমার ওয়াই অ্যাক্সিসকে ছুঁতে পারবে না। এই কারণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায় না। এদের ক্ষেত্রে ইউজ করা হয় কি? কোলরাস ল। কোলরাসের সূত্রকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বের করার জন্য ব্যবহার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি গ্যাস তড়িৎদ্বারের উদাহরণ দাও। দেখো গ্যাস তড়িৎদ্বার আমরা পড়েছি, খুব ইম্পর্টেন্ট গ্যাস তড়িৎদ্বার। দেখো গ্যাস তড়িৎদ্বারের আমি অনেকগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি। কি বললাম? এটা হচ্ছে আমার ধরো গ্যাস তড়িৎদ্বার। একটা হচ্ছে কি, এখানে ইউজ করা হয় কি প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম কার কন্ট্যাক্ট থাকে? হাইড্রোজেন গ্যাস ইন কন্ট্যাক্ট উইথ হাইড্রোজেনের একটা আয়ন H+ অ্যাকুয়াস, অথবা প্ল্যাটিনাম ইন কন্ট্যাক্ট উইথ Cl2 গ্যাস, তাহলে Cl এর কি লাগবে? আয়ন Cl- অ্যাকুয়াস, অথবা প্ল্যাটিনাম ইন কন্ট্যাক্ট উইথ O2 গ্যাস ইন কন্ট্যাক্ট উইথ OH- অ্যাকুয়াস। এই তিনটে অত্যন্ত ইম্পর্টেন্ট, তিনটেই হচ্ছে আমার কি গ্যাস তড়িৎদ্বারের উদাহরণ। সোডিয়াম স্টিয়ারেট দ্বারা গঠিত মিশেলের হাইড্রোকার্বন অংশ ও আয়নীয় অংশের অভিমুখ দেখাও। দেখো সোডিয়াম স্টিয়ারেটটা আমি এঁকে নিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সোডিয়াম স্টিয়ারেট, আচ্ছা দেখো আমি একটা সোডিয়াম স্টিয়ারেট এঁকে নিচ্ছি। দেখো
সোডিয়াম স্টিয়ারেট হয় এই টাইপের, CH3 CH2 হোল 16 COO মাইনাস Na+। এই যে পার্টটা CH3 থেকে CH2 হোল 16, এই পার্টটা হচ্ছে আমার হাইড্রোকার্বন পার্ট। এটা কিরকম? হাইড্রোফোবিক পার্ট। আর এই COO মাইনাস এই পার্টটাকে বলা হয় আয়নিক পার্ট। এটা কিন্তু হাইড্রোফিলিক পার্ট, ঠিক আছে, আয়নিক পার্ট। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ল্যান্থানয়েড ও অ্যাক্টিনয়েড মৌলের পরমাণু সমূহের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ার মূলগত পার্থক্য খুব ইম্পর্টেন্ট। ল্যান্থানাইড মৌলের যে ইলেকট্রন পূর্তি হওয়ার সময় পার্থক্য সূচক ইলেকট্রনটি 4f উপকক্ষে প্রবেশ করে, আর অ্যাক্টিনয়েড মৌলের ইলেকট্রন পূর্তির সময় পার্থক্য সূচক ইলেকট্রনটি 5f উপকক্ষে প্রবেশ করে। এটাই হচ্ছে ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড মৌলের পরমাণু সমূহের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ার মূলগত পার্থক্য। Cu+ এর লবণ বর্ণহীন হলেও Cu2+ এর লবণগুলি রঙিন কেন? দেখো, বর্ণ আমরা কি করে চেক করি? বর্ণ আমরা চেক করি ডিডি ট্রানজিশন থেকে। কি বললাম? ডিডি ট্রানজিশন। তো কি হয় যে Cu+ এর কি হয় D10 ইলেকট্রন সমস্ত ভর্তি থাকে, Cu2+ এর হয় D9, ফলে Cu2+ এর ক্ষেত্রে ডিডি ট্রানজিশনটা পসিবল। যেহেতু Cu2+ এর ক্ষেত্রে ডিডি ট্রানজিশনটা পসিবল, তাই Cu2+ এর লবণগুলি রঙিন হয় আর Cu+ এর লবণগুলি বর্ণহীন হয়, কারণ Cu+ এ কি হবে না? ডিডি ট্রানজিশন হবে না। নার্কোটিক অ্যানালজেসিক কখন প্রয়োগ করা হয়? খুব ইম্পর্টেন্ট, যে অপারেশনের পরবর্তী ব্যথাকে উপশম করার জন্য, বা প্রসব যন্ত্রণাকে উপশম করার জন্য, বা বুকের ব্যথায় মানে হৃৎপিণ্ডের ব্যথায়, কিংবা ক্যান্সারের ব্যথা উপশমের জন্য আমরা নার্কোটিক অ্যানালজেসিক প্রয়োগ করি। তাহলে আশা করি তোমরা এই 4টে এসএকিউ বুঝতে পেরেছো। তো এই ছিল আমার আজকের এমসিকিউ এমএসকিউ। আশা করি তোমরা এগুলো সব বুঝতে পেরেছো। তো তোমরা এই কোশ্চেনগুলো করতে থাকো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।